আচ্ছা, ওকে। তোমরা সবাই বই ওপেন করেছো? কত পেজ এটা? 135 না 4? 135। সবাই একটু বইটা দেখো। প্রথমে এখানে একটা কবিতা আছে, তাই না? কবিতার একটা টাইটেল দেওয়া আছে, একটা নাম দেয়া আছে। কি নাম দেয়া আছে? দ্য স্যান্ডস অফ ডি। দ্য স্যান্ডস অফ ডি। একদম ক্লোজ করে দাও, দরজাটা একদম ক্লোজ করে দাও, সিটকিরি দিয়ে দাও। দ্য স্যান্ডস অফ ডি কে লিখেছে? চার্লস কিংসলে। চার্লস কিংসলে ইনি হচ্ছেন এই দ্য স্যান্ডস অফ ডি কবিতার লেখক। আচ্ছা, এবার একটু আমরা দেখি নামের মধ্যে কি আছে। দ্য স্যান্ডস। দ্য স্যান্ডস মানে কি? বালুচর। বালুচর অফ ডি মানে ডি এর বালুচর। এটা ডি হচ্ছে, এইখানে ডি হচ্ছে একটা নদীর নাম। ডি কিসের নাম? একটা নদীর নাম। এখানে যে তোমরা ডি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নদী, আর এই যে দ্য স্যান্ডস এটা হচ্ছে একটা বালুচর। লিখেছে কে? চার্লস কিংসলে। তো প্রশ্ন হতে পারে কিন্তু যে হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম দ্য স্যান্ডস অফ ডি। তো তোমরা তখন অ্যান্সার করবা কি? দ্য, অথবা হু ইজ দ্য পোয়েট। হ্যাঁ, তাহলে পোয়েটের নাম হবে কি? চার্লস কিংসলে। সো আমরা এখান থেকে মোটামুটি 1 মার্কের একটা ধারণা পেয়ে গেলাম। আর আমরা পেয়ে গেলাম যে এটা কে লিখেছে। এটা একটা কবিতা। আচ্ছা, আসো আমরা প্রথম লাইনটা দেখি। প্রথম লাইনটা, প্রথম লাইনের মধ্যে বলছে, কি বলছে? ও মেরি। ও মেরি মানে আমরা মানুষকে ডাক দেই না? ও মেরি, গো, যাও, অ্যান্ড কল, ডেকে আনো, দ্য ক্যাটেল, গবাদি পশুগুলোকে, হোম, বাড়িতে। বলছে ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও মেরি, তুমি যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। তাহলে প্রথমেই আমরা লাইনের মধ্যে দেখতে পাচ্ছি মেরি নামে একটা মেয়ে আছে। সেই মেয়েটাকে ডেকে বলা হচ্ছে যে তুমি গিয়ে পশুগুলোকে ডেকে নিয়ে আসো। and call the cattle home, এবং পশুগুলোকে ডেকে বাড়িতে নিয়ে আসো। and call the cattle home, এবং পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো। এখানে মূলত প্রথম স্ট্যাঞ্জার মধ্যে একটা জোর দেওয়া হয়েছে। মেরি নামে একটা মেয়ে আছে, সেই মেয়েকে অনেক জোর দিয়ে বলা হয়েছে যে ও মেরি, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, গিয়ে গরুগুলোকে, গবাদি পশুগুলোকে ডেকে নিয়ে আসো। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর বালুচর থেকে। ডি নদীর বালুচর থেকে। দ্য ওয়েস্টার্ন উইন্ড, পশ্চিমা বাতাস, ওয়াজ ওয়াইল্ড, পশ্চিমা বাতাস ছিল খুবই ক্ষিপ্ত। ওয়াইল্ড, ওয়াইল্ড অর্থ কি? ক্ষিপ্ত। ওয়েস্টার্ন উইন্ড অর্থ কি? পশ্চিমা বাতাস। ওয়েস্টার্ন উইন্ড অর্থ কি? পশ্চিমা বাতাস। ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড, পশ্চিমা বাতাস ছিল কি? খুবই ক্ষিপ্ত। এন্ড ড্যাঙ্ক, এবং সিক্ত। ড্যাঙ্ক এবং সিক্ত। উইথ ফোম, মানে পশ্চিমা বাতাস ছিল খুবই ক্ষিপ্ত এবং এবং এটা কি? ফেনায় সিক্ত ছিল। কে ফেনায় সিক্ত ছিল? ডি নদীটা। ডি নদীটার মধ্যে, নদীটার পানিগুলা ফেনায় সিক্ত ছিল। অর্থাৎ এখানে যে মানে ক্ষিপ্ত পশ্চিমা বায়ু বইছিল, সেই বায়ুর ঘর্ষণে এই নদীর যে পানির উপরিভাগ সেখানে ফেনা হয়ে গিয়েছিল। সেজন্য কবি বলেছিলেন যে ড্যাঙ্ক উইথ ফোম, ফেনায় সিক্ত। and all alone when she, এবং একেবারে সম্পূর্ণ একাকী ভাবেই সে গিয়েছিল। এবং সম্পূর্ণ একাকী সে গিয়েছিল। অল অ্যালোন, সম্পূর্ণ একাকী। ওয়েন শি, সে গিয়েছিল। এই শিটা কে? সেটা হচ্ছে মেরি। মেরি হচ্ছে একটা মেয়ের নাম। এই কবিতার সেন্ট্রাল ক্যারেক্টার। সেন্ট্রাল ক্যারেক্টার। আচ্ছা,
এরপরে বলা হয়েছে দ্য ওয়েস্টার্ন টাইড, ওয়েস্টার্ন মানে পশ্চিমা, টাইড মানে হচ্ছে জোয়ার, পশ্চিমা জোয়ার, crept up along the sand, অর্থাৎ এই যে বালুচরের উপরে হামাগুড়ি দিয়ে চলে এসেছিল। পশ্চিমা যে জোয়ার, সেই জোয়ারটা হামাগুড়ি দিতে দিতে বালুচরের উপরে চলে এসেছিল। এবং ওভার দ্য স্যান্ড, বালুচরের পরে বালুচর। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে ওই স্যান্ড নদীর তীরে যত বালুচর আছে, মানে বালুচরের যতটুকু পাওয়া গেছে, এই নদীর পানিগুলা আস্তে আস্তে জোয়ারের সাথে সাথে পানিগুলা কোথায় চলে এসেছে? বালুচরে উপরের দিকে চলে এসেছে। একটা নদীর তীরভাগ থাকে কি সাধারণত শুকনা, ওইখানে শুকনা বলতে এমন না যে একদম শক্ত, মানে পানি ছাড়া থাকে সাধারণত, তাই না? জোয়ারের সময় পানি বেশি ওঠে, তো তখন পানি ছিল না, কিন্তু যখন পশ্চিমা বাতাস আসলো, প্রবল বাতাস হচ্ছিল, আর কি হচ্ছিল, যখন বাতাস অনেক ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল, পানিতে ফেনাই সিক্ত হচ্ছিল, মানে পানি ফুলে উঠেছিল, তখন আস্তে আস্তে পুরা বালুচরটা কি হলো, বালুচরে পানি চলে আসলো। আচ্ছা, এরপরে বলল কি, দেখো, and round the sand, and round the sand, মানে round the sand মানে হচ্ছে বালুচরের চারদিকে কি ওই যে পানি চলে এসেছিল। as far as I could see, as far as I could see, যত দূর চোখ যায়, যত দূর চোখ দেখতে পারে, যত দূর চোখ দেখতে পারে কি হয়, তত দূর কি ওই যে পানি চলে এসেছিল। দ্য রোলিং মিস্ট, রোলিং অর্থ গড়ানো, মোড়ানো, পাক খাওয়া, প্যাচ খাওয়া, মানে রোলিং মানে ঘূর্ণায়মান, গড়ানো, ঠিক আছে, মোড়ানো। তো মিস্ট মানে কি কুয়াশা, মিস্ট মানে কুয়াশা। তো বলছে দ্য রোলিং মিস্ট, গড়ানো বা মোড়ানো কুয়াশা, খেম ডাউন, নিচে নেমে এসেছিল, অ্যান্ড হিট দ্য ল্যান্ড, HIDE, হাইট থেকে শব্দটা এসেছে, হিট, HIDE, হাইট মানে হচ্ছে লুকানো, ঢেকে দেওয়া, এখান থেকে পাস্ট ফর্ম হয়েছে হিট। তো বলছে দ্য রোলিং মিস্ট, ঘূর্ণায়মান কুয়াশা, কেম ডাউন, নিচে নেমে আসলো, অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এই ভূমিটাকে, মাটিটাকে কি করেছিল, ঢেকে দিয়েছিল। অর্থাৎ কুয়াশাও এমন ভাবে ঘন হয়ে গড়ানো কুয়াশা এসেছিল যে এই পুরা জায়গাটা ঢেকে দিয়েছিল, তাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছিল না। and never home came she, এরপরে আর কোনো দিন সে বাড়ি আসেনি। and never home came she, সে আর কোনোদিনও বাড়ি আসেনি। Oh, is it wheat or fish or floating here? এটা কি আগাছা, ওয়েট অর্থ হচ্ছে আগাছা, এটা কি মাছ নাকি এটা ভাসমান চুল? এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, এ ট্রিজ মানে ট্রিজ অর্থ সাধারণত হচ্ছে গাছ, কিন্তু এখানে হচ্ছে গোছা, এখানে হচ্ছে কি গোছা, কিসের গোছা, চুলের গোছা, এখানে হচ্ছে কি গোছা। এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, স্বর্ণের না, সোনালী চুলের গোছা। ওই যে মানে যেটার কথা বলেছিল, এটা কি আগাছা, এটা কি মাছ নাকি এটা ভাসমান চুল? তো তারপরে যখন এটা ধরে দেখলো, এটা তো হচ্ছে কি একগোছা সোনালী চুল। এ ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, এটা ডুবে যাওয়া কোনো মেয়ের চুল, এটা ডুবে যাওয়া কোনো কন্যার চুল। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রে জালের উপরে, এইখানে জেলেরা যখন মাছ ধরতে গিয়েছিল নদীতে, তখন তারা নদীতে জাল ফেলেছিল। তো জাল ফেলার পরে ওই জালে কিছু একটা জেলেরা দেখতে পেলে।
দেখার পরে প্রথমে তারা যখন একটু দূর থেকে দেখলো তখন তারা ভাবতেছিল এইটাকে আগাছা, মানে ধরো কোনো খড় খুঁটা টাইপের কিছু, নাকি এটা মাছ, নাকি এটা ভাসমান কোনো চুল। তারা কনফিউজড ছিল। যখন তারা অনেক কাছাকাছি চলে আসলো তখন তারা এনশিওর্ড হলো যে এটা হচ্ছে সোনালী চুলের গোছা। এরপরে তারা এটা আরো নিশ্চিত হইলো এইটা কোনো কুমারী কন্যা ডুবে যাওয়া কোনো কুমারী কন্যার চুল। was never salmon yet that shone so fair. এটা স্যালমন মাছ নয়, তবুও এত চকচকে। মানে ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রিতে সাগরে একটা মাছ পাওয়া যায়, যে মাছটার নাম হচ্ছে স্যালমন ফিশ। এটা অনেক সুস্বাদু মাছ এবং অনেক দামি মাছ। এটা অনেক চকচক করে, এটা অনেক চকচক করে। ওই স্যালমন মাছের সাথে তুলনা করে বলছে কবি যে এই চুলের গোছাটা এতটাই চকচক করে, স্যালমনও ততটা চকচক করে না। They rowed her in across the rolling foam. ঘূর্ণায়মান ফেনার মধ্য দিয়ে তারা তাকে তুলে নিয়ে আসলো। ঘূর্ণায়মান ফেনা, এই যে এটা মানে সমুদ্রের মধ্যে ফেনাগুলো ঘুরতেছে, তার মধ্য থেকে তারা কি করলো, এই চুলটাকে তুলে নিয়ে আসলো। বলছে দ্য ক্রুয়েল ক্রোলিং ফোম, নিষ্ঠুর নিষ্ঠুর ক্রোলিং ফেনা, দ্য ক্রুয়েল হাংরি ফোম, খুবই নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। এখানে নদীর এই যে বলছে এটা হচ্ছে কুরেল একটা ফোম, এইটা দ্বারা আসলে নদীর যে একটা গ্রাস করার যে একটা ধ্বংসাত্মক যে একটা চরিত্র নদী, এই যে ধরো যে নদীর মধ্যে অনেক স্রোত থাকে, যে সাগরের মধ্যে অনেক স্রোত থাকে, সেই সাগর যে একটা যে কোনো সময় একটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে, সেই রূপটাই কবি এখানে তুলে ধরেছেন। এই সি অর্থ কি, সমুদ্র, এই সমুদ্রকে সে হাংরি বলে। আচ্ছা, টু হার গ্রেভ বিসাইড দ্য সি, টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তাকে কোথায় সমাহিত করা হয়, নদীর তীরেই, সমুদ্র, সরি সি অর্থ কি, সমুদ্র, সমুদ্রের তীরেই তাকে সমাহিত করা হয়। তাকে কোথায় সমাহিত করা হয়, সমুদ্রের তীরে। কোথায়, আবার বলো। আচ্ছা আচ্ছা, টু হার গ্রেভ বিসাইড দ্য সি, বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার, কিন্তু কিন্তু স্টিল এখনো, স্টিল অর্থ কি, এখনো, কিন্তু এখনো, বোটম্যান হিয়ার এই নৌকা চালক, মাঝি, সে শুনতে পায়, কি শুনতে পায়, হার কল, তার ডাক, দ্য ক্যাটেল হোম, বাড়িকে মানে পশুগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার যে ডাক, সেই ডাক এখনো বোটম্যান কি করতে পায়, শুনতে পায়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এই যে ডি, ডির বালুচরের তীরে, এই যে তার সলিল সমাধি, সেই সমাধির পাশে তারা এখনো তার ডাক শুনতে পায়। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে তোমরা এটা পড়লা, শুনলা, এর মাধ্যমে কি বুঝতে পারলা, বলো, কি বুঝতে পারলা? একটু 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 লাউডলি বলো, লাউডলি বলো। হ্যাঁ, দাঁড়ায় বলো, সুন্দর করে বলো, সুন্দর হচ্ছে, হ্যাঁ বলো। এখানে একটি মেয়ের কথা বলা হয়েছে, যার হ্যাঁ, ডায়েরি, সে তার গবাদি পশুকে বাড়ি আনার জন্য যখন সমুদ্রের তীরে গিয়েছিল, তখন সে হয়তো বা সমুদ্রের কান্না আসতেছে, হ্যাঁ কান্না আসার কথা না, কারো কান্না আসতেছে না, হাসি আসতেছে। না স্যার, আচ্ছা তারপর বলো, হ্যাঁ বলো। হয়তো বা সেই মেয়েটি ওই সমুদ্রের মধ্যে হারিয়ে যায় বা ডুবে মারাও যেতে পারে, আমি বলবো। আচ্ছা ওকে, বসো। তাহলে শোনো, আমরা এই কবিতাটা পড়লাম, এই কবিতাটা পড়ার পরে আমরা যদি এটাকে সাম আপ করি, তাহলে আমরা এখানে এই কবিতাটা আমরা বলতে পারি এটা একটা ট্রাজিক পোয়েম। কি পোয়েম, ট্রাজিক পোয়েম, মানে ট্রাজেডি টাইপের। এখানে হচ্ছে একটা বিয়োগাত্মক করুণ সুর প্রতিধ্বনিত হয়েছে। এখানে ম্যারি নামে একটা ছোট্ট
মেয়ে ছিল। কি নামে ছিল? ম্যারি নামে একটা ছোট্ট মেয়ে ছিল। সেই মেয়েটিকে গবাদি পশু ডাকার জন্য তাকে নদীতে পাঠানো হয়। তখন ওই মেয়েটা এই গবাদি পশুগুলোকে ডাকতে যায়। ডাকতে যখন যায় তখন হঠাৎ করেই এই নদীটা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়, পশ্চিমা বাতাস শুরু হয়, এরপরে নদীতে ফেনা সৃষ্টি হয়, এরপরে এই নদীর যে তীর আছে সেই সমস্ত তীর আস্তে আস্তে ভেসে যায়। যেহেতু এই ম্যারি নদী এই গবাদি পশুগুলোকে ডাকতে গিয়েছিল, আর ডাকতে গিয়েছিল তখন এই গবাদি পশুগুলো কিন্তু জোয়ারের যে চাপ সেই চাপে ভেসে যায়, সাথে ম্যারিও এই জোয়ার ম্যারিকে ভাসিয়ে নিয়ে যায়। ম্যারি মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পরে কিছুদিন পরে এই জেলেরা এক গোছা চুল দেখতে পায়, যে চুলটার কালার ছিল সোনালী কালার। কেমন কালার ছিল? সোনালী কালার ছিল। সোনালী কালার ছিল। তখন এই চুলগুলো যখন তারা জেলেরা জালে বাজে তখন দূর থেকে তারা কনফিউজ ছিল, এইটা কি আগাছা নাকি সোনালী চুল নাকি এইটা মাছ। তখন কাছ থেকে আসলো, আসার পরে তারা বুঝতে পারলো এইটা একটা কুমারী কন্যার চুল। তারপরে ওই তারা বুঝতে পারলো কোনো ডুবন্ত একটা কুমারী কন্যার চুল এটা। এরপরে এখনো মনে হয় সেই নদীর তীরে যে তার যে সলিল সমাধি, সেই সমাধির কাছে এখনো তার ডাক শোনা যায়, যে পশুগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে আয় আয় বলে যে ডাক দিয়েছিল সেই ডাকগুলো এখনো শোনা যায়। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টে মোটামুটি কি শিখলাম? কবির নাম, কবিতার নাম এবং কবিতার অর্থগুলো লাইন বাই লাইন আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম। তো পরবর্তী পর্বে আমরা কি বুঝবো বলো তো? সেটা না, পরবর্তী পর্বে আমরা এর প্রশ্নগুলো সলভ করা শিখবো ইনশাআল্লাহ। এর প্রশ্নগুলো সলভ করা শিখবো যাতে করে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। তাহলে আমরা এখন চলে যাব নেক্সট পর্বে। ঠিক আছে।